পশ্চিমবঙ্গে ডুবে যাওয়া ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার। নিখোঁজ ৬ জনের সন্ধানে চলছে অভিযান। থাইল্যান্ডের ব্যাংককে একটি বারে অগ্নিকাণ্ড, অন্তত ২৭ জনের মৃত্যু, বাড়তে পারে প্রাণহানি। দর্শক, আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি মিলা খন্দকার। পশ্চিমবঙ্গের উপকূলে ডুবে যাওয়া ভারতীয় ট্রলার থেকে পর্যন্ত ৯ জেলের মরদেহ উদ্ধার হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে উল্টে যাওয়া এই ট্রলারটিতে এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৬ জন। গত ২ জুলাই দীঘার শঙ্করপুর বন্দর থেকে ১৫ জন আরোহী নিয়ে রওনা দিয়ে ৫ জুলাই নিখোঁজ হয় ট্রলারটি। এরপরই পুলিশ, কোস্টগার্ড এবং বন দপ্তরের যৌথ তল্লাশি শুরু হয়। রোববার বকখালি উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরে চুলকাঠির জঙ্গলের কাছে ট্রলারটির সন্ধান মেলে। সকাল থেকে বাকি নিখোঁজদের সন্ধানে সমুদ্র আশপাশের এলাকায় অভিযান চলছে। উদ্ধার হওয়া মরদেহগুলো ময়নাতদন্ত ও শনাক্তকরণের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬০ জনের বেশি মানুষকে। এখনও খোঁজ নেই বেশ কয়েকজনের। থাই প্রধানমন্ত্রী জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই পুরো ভবনে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে অনেকেই ভবনের পেছনের দিকেও টয়লেট আশ্রয় নেয়। পরে সেখান থেকে অধিকাংশ মরদেহ উদ্ধার করা হয়। রাত তখন গভীর, জমজমাট ছিল ব্যাংককের চাতুচাই এলাকার জনপ্রিয় বার রং বিয়ার নালাত ফ্রাও। হঠাৎ আগুন, তারপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন অতিথিরা। কেউ বের হতে পেরেছেন, কেউ আর পারেননি। বডি ক্যামের ফুটেজে দেখা যায় ধোঁয়ায় অন্ধকার হয়ে যাওয়া বারটির ভেতরেই একের পর এক কক্ষ খুঁজে দেখছেন উদ্ধার কর্মীরা। টয়লেটের মেঝেতে পড়ে আছে বহু মরদেহ। স্ট্রেচারে করে একে একে সেগুলো বাইরে নিয়ে আসছেন তারা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথমে পোড়া গন্ধ টের পান শিল্পীরা। কিছুক্ষণের মধ্যেই ছাদে আগুন দেখা যায়। শব্দ নিরোধক ফোমের তৈরি ছাদ দ্রুত আগুন ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। সবাই মূল দরজা দিয়েই বের হতে চাইছিল, কিন্তু দরজাটি ছিল সরু, ফলে ধাক্কাধাক্কির মধ্যে অনেকেই আটকে যান। ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও তখন পুরো ভবন ধোঁয়ায় ভরে গেছে। আগুনের চেয়ে ধোঁয়াই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রাণঘাতী ফাঁদ। উদ্ধারকারী দল বলছে, বেশিরভাগ মানুষ আগুন এড়াতে পেছনের টয়লেটে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু বের হওয়ার পথ না থাকায় সেখানে তাদের মৃত্যু হয়। আগুন খুব বেশি বড় ছিল না, কিন্তু পুরো ভবন ধোঁয়ায় ভরে গিয়েছিল। পরে জানতে পারি অনেক মানুষ ভেতরে আটকা আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ব্যবস্থার একটি অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত। ঋতু সাহা, চ্যানেল 24। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র রূপ নিয়েছে। সপ্তাহ জুড়ে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে চলছে বিপ্লবী গার্ডের প্রতিরোধী হামলা। এতে ওমানে ধ্বংস হয়েছে মার্কিন রাডার ব্যবস্থা। জবাবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন ঘাঁটিতে পাল্টা বিমান ও নৌ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই উত্তেজনার জেরে হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণা করেছে তেহরান। এর ফলে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে ৩% বেশি। এদিকে প্রণালীতে জাহাজ চলাচলে ওমানের সাথে যৌথ ব্যবস্থা করতে চায় ইরান। তবে মার্কিন হস্তক্ষেপে তা বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তাদের। শেখ হামাদ বিন খলিফা আল থানি এমন একটি কাতার গড়ে তুলেছিল যা মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্ব রাজনীতির অন্যতম শক্তি হয়ে উঠেছে। তার হাত ধরেই বিশ্বের শীর্ষ ধনী রাষ্ট্রগুলোর একটিতে পরিণত হয় কাতার। রোববার ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে কাতারে ৪ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক প্রকাশ করেছে বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশ। মধ্যপ্রাচ্যের ছোট্ট মরু রাষ্ট্র কাতার।
একসময় যার পরিচয় ছিল মূলত তেল ও গ্যাস নির্ভর একটি দেশ, কিন্তু মাত্র 2 দশকের কিছু বেশি সময়ে সে কাতারই বিশ্ব রাজনীতি, কূটনীতি, ক্রীড়া, শিক্ষা ও গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়। এই রূপান্তরের পেছনে সবচেয়ে বড় অবদান যার, তিনি শেখ হামাদ বিন খলিফা আল থানি। রোববার 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে কাতারে 4 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 1952 সালে দোহায় জন্মগ্রহণ করেন শেখ হামাদ বিন খলিফা আল থানি। 1971 সালে যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি কাতার সশস্ত্র বাহিনীর প্রধান এবং পরে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1995 সালে রক্তপাতহীন এক প্রাসাদ অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। আল থানির শাসনামলে কাতারের জিডিপি কয়েক গুণ বৃদ্ধি পায় এবং মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি বিশ্বের শীর্ষ ধনী রাষ্ট্রগুলোর একটিতে পরিণত হয়। তিনি বুঝেছিলেন শুধু জ্বালানি সম্পদের উপর নির্ভর করে ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। তাই শিক্ষা, গবেষণা ও মানব সম্পদ উন্নয়নের ওপর জোর দিয়ে চালু করেন কাতার ন্যাশনাল ভিশন 2030। তার সময়ে প্রতিষ্ঠিত ও বিকশিত হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা, যা কাতারকে বৈশ্বিক গণমাধ্যমে প্রভাবশালী অবস্থানে নিয়ে যায়। এই সময়ে কাতার এয়ারওয়েজের সম্প্রসারণ, বিশ্বমানের অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় ভূমিকার মাধ্যমে দেশটি নতুন পরিচিতি পায়। তবে তার শাসন বিতর্কমুক্ত ছিল না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠীর সাথে সম্পর্ক এবং আঞ্চলিক রাজনীতিতে কাতারের সক্রিয় অবস্থান নিয়ে প্রতিবেশী কয়েক দেশের সাথে টানাপোড়েনও তৈরি হয়েছিল। 2013 সালে শেখ হামাদ স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন তার ছেলে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে, উপসাগরীয় অঞ্চলে যা ছিল এক বিরল ঘটনা। মিলা খন্দকার, চ্যানেল 24। জলবায়ুর চরম বৈরিতায় একের পর এক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত। স্পেনে ভয়াবহ দাবানল কেড়ে নিয়েছে অন্তত 12 প্রাণ, পুড়ে গেছে হাজার হাজার হেক্টর জমি। ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছেও পড়ছে বনাঞ্চল। অন্যদিকে চীনে টাইফুন বাভির তাণ্ডবে লাখো মানুষ ঘরছাড়া, প্লাবিত শহর জনপদ। আগুন যেন গিলে খাচ্ছে স্পেনের পাহাড়, বন আর জনপদ। দক্ষিণাঞ্চলীয় আলমেরিয়ায় ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও অনেকে। কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুনে পুড়ে গেছে 6000 হেক্টরের বেশি এলাকা। শতাধিক দাবানল কর্মী দিনরাত চেষ্টা চালিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি পরিস্থিতি। দাবানলের ভয়াবহতা ছড়িয়েছে লস গাইয়ারদোস, বেদার ও আশেপাশের গ্রামগুলোতে। কোথাও বাড়িঘর, কোথাও খামার, আবার কোথাও বছরের পর বছর ধরে গড়ে তোলা ফলের বাগান মুহূর্তে ছাই হয়ে গেছে। আকাশ থেকে হেলিকপ্টারের মাধ্যমে পানি ছড়িয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। উত্তর পূর্ব স্পেনের কাতালোনিয়াতেও জুলাইয়ের শুরুতে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ে। কয়েকটি এলাকায় হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে যায়। বহু সড়ক বন্ধ করে দেয়া হয়, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। কিছু এলাকায় আগুন নিয়ন্ত্রণে এলেও নতুন নতুন স্থানে আবারও আগুন ছড়িয়ে পড়ছে। দাবানলের ধোঁয়া এবার পৌঁছে গেছে ফ্রান্সেও। রাজধানী প্যারিসের দক্ষিণে ফন্টেনব্লো বনাঞ্চল বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে নামানো হয় দমকলের বিমান। নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয় গুরুত্বপূর্ণ A6 মোটরওয়ের একটি অংশ। এদিকে ইউরোপ যখন আগুনে পুড়ছে, তখন চীন লড়ছে টাইফুন বাভির তাণ্ডবের সাথে। দেশটির পূর্ব উপকূলে আঘাত হানা শক্তিশালী এই ঝড়ে ঝোজিয়াং এবং ফুজিয়ান সহ বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক ও বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করছে জরুরি সেবা ও সেনাবাহিনী। সরকারি হিসাবে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে 18 লাখের বেশি মানুষ। অনেক এলাকায় বন্ধ রয়েছে ফেরি, বন্দর ও বিমান চলাচল। আবহাওয়াবিদদের সতর্কতা, দুর্বল হলেও টাইফুনটি আরও কয়েকদিন পূর্ব ও উত্তর চীনে ভারী বৃষ্টির কারণ হতে পারে। ঋতু সাহা, চ্যানেল 24।
স্পেনের পাম্পলোনা শহরের ঐতিহ্যবাহী সান ফার্মিন উৎসবে ষাঁড় দৌড়ের ষষ্ঠ দিনে অন্তত ৯ জন আহত হয়েছেন। স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, আহতদের মধ্যে ৮ জনকে মাথা ও বুকে আঘাত পাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ষাঁড়ের শিংয়ের আঘাতে আহত একজনকে দৌড় শেষ হওয়ার পর প্রতিযোগিতার মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। লা পালমোসিয়া খামারের ষাঁড়গুলো মাত্র ২ মিনিট ২৩ সেকেন্ড নির্ধারিত পথ অতিক্রম করে, তবে পুরো দৌড় জোরে বেশ কয়েকবার আতঙ্ক ও বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। স্পেনের সবচেয়ে বিখ্যাত ঐতিহ্যবাহী উৎসবগুলোর একটি সান ফার্মিন। প্রতি বছর এই উৎসব উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ পাম্পলোনায় জড়ো হন। সপ্তাহব্যাপী উৎসবের প্রধান আকর্ষণ হলো শহরের ঐতিহাসিক রাস্তা জুড়ে প্রতিদিন অনুষ্ঠিত হওয়া রানিং অব দ্য বুলস বা ষাঁড়ের সাথে দৌড়। জুরাসিক পার্কের অভিনেতা স্যাম নিল মারা গেছেন। সোমবার ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিউজিল্যান্ডের এই কিংবদন্তি অভিনেতার পরিবার এক বিবৃতিতে জানায়, মৃত্যুর আগে ক্যান্সার মুক্ত হওয়া সত্ত্বেও হঠাৎই তার অপ্রত্যাশিত মৃত্যু ঘটে। তৃতীয় ধাপের রক্তের ক্যান্সারের চিকিৎসা শেষে চলতি বছরের এপ্রিল মাসে স্যাম নিল নিজেই তার ক্যান্সার মুক্ত হবার ঘোষণা দেন। কিংবদন্তি অভিনেতা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি খ্যাতি পান জুরাসিক পার্ক চলচ্চিত্রে ডক্টর অ্যালেন গ্রান্ট চলচ্চিত্রে অভিনয় করে। এছাড়া দ্য পিয়ানো হান্ট ফর দ্য উইল্ডার পিপল, পিকি ব্লাইন্ডার্স এবং জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন স্যাম নিল। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হলিউডের বহু তারকা, নির্মাতা এবং ভক্তরা। ইতালির পালেরমোতে আবারও বাড়তে শুরু করেছে মুসলিম জনগোষ্ঠী। একসময় শহর জুড়ে অসংখ্য মসজিদ থাকলেও কালের পরিক্রমায় তার অধিকাংশই রূপ নেয় গির্জায়। তবে নতুন করে মুসলিম প্রবাসীদের উদ্যোগে বাড়ছে মসজিদ, প্রতি ওয়াক্তে কানে আসছে আজানের ধ্বনি। সজীব আহমেদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যে শহরে একসময় ছিল শত শত মসজিদ, আজ সেখানে গির্জার ঘণ্টাধ্বনি। বলছি ইতালির সিসিলি দ্বীপের রাজধানী পালেরমোর কথা। মুসলিম ঐতিহ্যের বহু নিদর্শনের দেখা মেলে এখানে। ৮৩১ খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার মুসলিমরা পালেরমো জয় করলে দ্রুতই গুরুত্বপূর্ণ নগরীতে পরিণত হয় এটি। শহর জুড়ে গড়ে ওঠে অসংখ্য মসজিদ। বর্তমানে যে ক্যাথড্রাল, সেখানেই ছিল শহরের প্রধান জামে মসজিদ। প্রতি জুমায় যেখানে জড়ো হতেন হাজারো মুসল্লি। কিন্তু গিনিস বুক সহ ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম সভ্যতার একটি নিদর্শন হচ্ছে এই ক্যাথেড্রাল। এইটা মুসলিমরা 1072 সালের পর থেকে এটা আবার রোমান সাম্রাজ্য দখল করে নেয়। এর আগে এটা ছিল একটি মসজিদ এখানে ছিল। এখানে আরবদের অসংখ্য নিদর্শন এখানে আছে। আজকে সেটা গির্জায় পরিণত হয়েছে। তো কালের পরিক্রমায় মুসলিমরা হারিয়ে গেল, আবার নতুন করে এখন অসংখ্য মুসলিমরা এখানে আসছে এবং এখানে আবার সেই মুসলিমদের সেই রীতি রেওয়াজ এবং বিভিন্ন সংস্কৃতির মিলন একসাথে এখানে নতুনভাবে একটা আলাদা একটা সংস্কৃতি ইতিহাস তৈরি হতে যাচ্ছে। একটা সময় আমাদের এখানে খ্রিস্টানদের এবং গির্জায় পরিণত হয়, কিন্তু অত্যন্ত আনন্দের বিষয়, দিন যতই যাচ্ছে আমাদের মুসলমানদের এখানে ধর্মীয় প্রতিষ্ঠান এই গির্জার থেকে ইনশাআল্লাহ মসজিদে রূপান্তরিত হচ্ছে। তবে ইতিহাসের পাতা যেমন উল্টেছে তেমন পাল্টেছে চিত্র। 1072 সালে নরম্যানদের দখলের মধ্য দিয়ে মুসলিম শাসনের অবসান ঘটে। এরপর একে একে অনেক মসজিদ গির্জায় রূপান্তরিত হয়, আবার অনেক ঐতিহাসিক স্থাপনা সময়ের সঙ্গে হারিয়ে যায়। তবুও পালেরমোর অলিগলি, স্থাপত্য ও নগর পরিকল্পনায় আজও স্পষ্ট আরব ইসলামী সভ্যতার ছাপ। আজ থেকে 200 বছর আগের যে মুসলিম শাসকরা এখানে ছিল, এখন ধ্বংসপ্রায় নাই বললে চলে। এখানে পুরাটাই খ্রিস্টান এবং ক্যাথলিক দ্বারা নিয়ন্ত্রিত। মুসলমানদের মসজিদগুলো এরাই এখন গির্জায় রূপান্তরিত করেছে। 200 বছরের ঐতিহ্য পালেরমো ইসলামী শাসনামলের পালেরমো সিসিলি শহর একসময় রূপান্তরিত হয়েছে, গির্জায় পরিণত হয়েছিল। আজ কালের পরিবর্তনে মুসলিম কমিউনিটির ইচ্ছায় নতুন করে আবার মসজিদ তৈরি হচ্ছে। আমরা মুসলিম কমিউনিটি আবার সুন্দর মতো ইসলামকে ধারণা এবং বহন করছি। শতাব্দী পেরিয়ে পালেরমোতে আবারও বাড়ছে মুসলিমদের উপস্থিতি। বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী মুসলমানদের সঙ্গে বাংলাদেশিরাও গড়ে তুলছেন নতুন নতুন মসজিদ। যেখানে একসময় হারিয়ে গিয়েছিল আজানের ধ্বনি, সেখানে মুসলিমদের সংখ্যা বাড়তে থাকায় বদলাতে শুরু করেছে চিত্র। নতুন প্রজন্মের হাত ধরে পালেরমোয় মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি ধীরে ধীরে আরও দৃশ্যমান হয়ে উঠছে। অতীতের গৌরব
বর্তমানের বাস্তবতা এবং ভবিষ্যতের সম্ভাবনা, এই তিনের সমন্বয়ে পালেরমো আবারও হয়ে উঠছে আলোচনার কেন্দ্রবিন্দু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মহাকাশে 60 ফুটের আয়না পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পৃথিবীতে সূর্যাস্তের পরও অতিরিক্ত সূর্যালোক পৌঁছে দিতে ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্টার্টআপ রিফ্লেক্ট অরবিটালকে পরীক্ষামূলকভাবে মহাকাশে একটি বিশাল আয়না বসানোর অনুমতি দিয়েছে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন। সংস্থার পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষ দিকে 60 ফুট আকারের একটি প্রতিফলক আয়না পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানো হবে। এই উদ্যোগকে অনেকেই ভবিষ্যতে জ্বালানি ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন। গভীর রাত, হঠাৎ করেই আকাশ থেকে নেমে এলো সূর্যের আলো। চারপাশ আলোকিত হয়ে উঠল দিনের মতো। বিজ্ঞান কল্পকাহিনীর দৃশ্য মনে হলেও এমন বাস্তবতাই তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাতের অন্ধকারে সূর্যের আলো পৌঁছে দিতে এবার মহাকাশে 60 ফুট চওড়া আয়নাযুক্ত একটি কৃত্রিম উপগ্রহ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দেশটি। ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্টার্টআপ রিফ্লেক্ট অরবিটাল এ প্রকল্পের অনুমোদন পেয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন থেকে। পরিকল্পনা অনুযায়ী বিশাল আয়নাটি মহাকাশে সূর্যের আলো প্রতিফলিত করে রাতের বেলায় পৃথিবীর নির্দিষ্ট কিছু এলাকায় পাঠাবে। ফলে সূর্য ডুবে যাওয়ার পরও সেখানে তৈরি হবে দিনের মতো আলোর পরিবেশ। 2030 সালের মধ্যে আরও 5000 আয়না বসানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। তাদের দাবি, দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযান, জরুরি পরিস্থিতি, কৃষিকাজ, নির্মাণ প্রকল্প এবং বিদ্যুৎবিহীন দুর্গম অঞ্চলে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতে বাণিজ্যিকভাবেও নির্দিষ্ট সময়ের জন্য আলো সরবরাহের পরিকল্পনা রয়েছে। রাতকে আলোকিত করার এই সাহসী পরিকল্পনা প্রযুক্তির নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও এর পরিবেশগত বৈজ্ঞানিক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। জ্যোতির্বিদদের আশঙ্কা, কৃত্রিম আলো রাতের আকাশে মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, দিন রাতের চক্রে এমন হস্তক্ষেপ পাখি, প্রাণী, কীটপতঙ্গ সহ পুরো বাস্তুতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মানুষের ঘুমের স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। মহাকাশে আয়না বসানোর পরিকল্পনা এই প্রথম নয়। 1993 সালে 80 ফুটের একটি আয়না মহাকাশে পাঠায় রাশিয়া। মেরু অঞ্চলে অবস্থিত সাইবেরিয়ায় দিনের আলো বেশি সময় ধরে রাখতেই ওই পরীক্ষা চালানো হয়। সেবার ওই আয়না পৃথিবীর ওপর সূর্যালোকের সরু একটি রশ্মি প্রতিফলিত করেছিল। পরিকল্পনা মতো কাজ এগোয়নি বলে 1 দশকেরও কম সময়ের মধ্যে ওই প্রকল্প থেকে সরে দাঁড়ায় রাশিয়া। মিলা খন্দকার, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পে স্বনির্ভর হওয়ার পথে অভাবনীয় গতিতে এগোচ্ছে চীন। হুয়াওয়ের আধুনিক প্রযুক্তি থেকে শুরু করে আলিবাবা ও বাইডুর নিজস্ব চিপ ডিজাইন, বেইজিংয়ের এই চিপ বিপ্লব এখন বিশ্ববাজারের অন্যতম আলোচিত বিষয়। হংকংয়ের শেয়ার বাজারে চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বেড়েছে কয়েকশো গুণ। চিপ ডিজাইনের ক্ষেত্রে বেইজিংয়ের সাফল্য এখন ঈর্ষণীয়। মার্কিন রফতানির নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ জানিয়ে দেশটির টেক জায়ান্ট হুয়াওয়ে সম্প্রতি উন্মোচন করেছে উন্নত কৌশল, যা পশ্চিমা সরঞ্জাম ছাড়াই চিপের কার্যক্ষমতা বাড়াতে সক্ষম। চলতি বছর চীনের অভ্যন্তরীণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বাজারের 80% স্থানীয় কোম্পানিগুলোর দখলে থাকবে বলে ধারণা করা হচ্ছে। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞায় চীনের জন্য শাপে বর হয়েছে। এনভিডিয়ার মতো বিদেশি চিপের উপর নির্ভরতা কমিয়ে আলিবাবা, বাইডু কিংবা ক্যামব্রিকনের মতো দেশীয় প্রতিষ্ঠানগুলো এখন নিজেরাই চিপ ডিজাইন করছে। এমনকি এনভিডিয়া সফটওয়্যারের আধিপত্য ভাঙতে হুয়াওয়ে নিয়ে এসেছে নিজস্ব প্ল্যাটফর্ম। ডিজাইন খাতে চমক দেখালেও উৎপাদনের ময়দানে চীনকে এখনও কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। চিপ তৈরির অত্যাধুনিক লিথোগ্রাফি মেশিনে আমদানি নিষেধাজ্ঞা থাকায় 7 ন্যানোমিটারের নিচের চিপ তৈরিতে বাধার মুখে পড়ছে বেইজিং। বর্তমানে আমেরিকার মোট কম্পিউটিং সক্ষমতার মাত্র 7 ভাগের 1 ভাগ রয়েছে চীনের হাতে। ঘাটতি পূরণে বেইজিং এখন পুরনো প্রযুক্তির মেশিন দিয়ে কাজ চালানোর বিকল্প পথ খুঁজছে। আগামী 3 বছরে এআই অবকাঠামোতে $400 বিলিয়ন ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীনের ক্লাউড জায়ান্টরা। চিপ শিল্পে বেইজিংয়ের স্বনির্ভরতার লড়াই আগামী বিশ্ব ভূ রাজনীতির সমীকরণকে বদলে দিতে পারে। ইফতেখার আলম, চ্যানেল 24।
দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়া দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।